সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটির রথযাত্রার এক বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। রথযাত্রার ভিডিওটি ছাড়তে অনেক দেরি হয়ে গেল, সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সেদিন ছিল হাজবেন্ডের অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় বেজে যায় 6:30। এদিকে রথ মন্দিরে ঢুকে গেছে। আমাদের মনে হয় আর রথের দড়ি টানা হলো না, সবই প্রায় শেষের দিকে। তবু একটু যাই হোক দর্শন করতে পেলাম ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। টাউনশিপে এত বছর ধরে আছি, কখনো দেখিনি এখানে রথ বেরোতে। জানেন, এই প্রথম খবর পেয়েছি এবারে এই মন্দিরে রথযাত্রার প্রোগ্রাম হচ্ছে। ওই জন্য যথারীতি আমরা খুব তাড়াহুড়ো করে চলে এলাম মন্দিরে। তবে এখানের রথটা আবার একটু আলাদা বা অন্য রকমের, মানে আমরা ছোটোবেলা থেকে যে রথ দেখে অভ্যস্ত সেরকম নয়। এটা দেখতে অনেকটা ঘোড়ার গাড়ির মতো, মানে স্বর্গের যে রথগুলো হয় ঠিক সেরকম। সে যাই হোক, রথ তো রথই হয়, তাই না? গত বছর আমরা জামনগর সিটিতে ইস্কন টেম্পল থেকে রথ দেখে এসেছিলাম। এবছর আর সময় হলো না যাবার। আর তাছাড়া এবছর আমাদের এই টাউনশিপের ভেতরে রথ পরিক্রমা হবে শুনে অন্য কোথাও যাবার কথা মাথায় আসেনি। যাই হোক, খুব ভালোভাবে ঠাকুর দর্শন করলাম, যদিও খুব ভিড়, দেখতে পাওয়া খুবই দুষ্কর। তার ভেতর থেকেই যেটুকু দর্শন করতে পেরেছি মনটা ভরে গেছে। টাউনশিপের 10-12 হাজার লোক সেদিন মনে হয় সবাই প্রায় মন্দিরে প্রবেশ করেছেন ঠাকুর দর্শনে। রথের দড়ি টানলে পুণ্যি লাভ হয়, এটা মোটামুটি সবাই জানেন, ওজন্যই এত ভক্তদের সমাগম হয়েছে। তবে এই রথযাত্রা সম্পর্কে একটু বলি, আমি যেটুকু জানি সেটুকু একটু শেয়ার করি আপনাদের সাথে। কথিত আছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদম্যুর পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব। এই যাওয়াকে সোজা রথ বলে, আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। তবে ইতিহাসে এই প্রতিমা তৈরির এক কাহিনী রয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্যুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কার্যের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6 থেকে 7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা দুঃখ প্রকাশ করেন এবং কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন। তখন থেকেই এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার এইভাবেই পূজা হয়ে আসছে। যাই হোক, আমরা এই গুজরাটে থেকেও রথযাত্রা উৎসবের আনন্দ উপভোগ করতে পারলাম। এটা সত্যিই আমাদের কাছে ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। আজ এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।